হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএম এক্সপ্লেইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হলো কাইনেটিক থিওরি অফ গ্যাস আর হলো থার্মোডাইনামিক্স, এই দুইটার যত শর্টকাট আছে সবগুলি আজকে দেখে নিব। তো এই চ্যাপ্টার দুইটাতে তেমন কোনো শর্টকাট নাই, তবে কিছু কনসেপ্ট আছে যেগুলি তোমরা অনেকে মুখস্থ করো, বুঝছো? এই মুখস্থটা একটু যাতে সহজে মনে রাখতে পারো সেই ব্যবস্থা আজকে করে দিব। সো দেখো, লেগের ভিতরে এই ফর্মুলাটা সবাই জানো যে কি হয় আমাদের লেকের গভীরতা এইচ ইকুয়াল টু হয়ে যায় হলো 10.2 ইন্টু n-1। এন কি? এন হলো ভি প্রাইম ডিভাইডেড বাই ভি, মানে উপরে পৃষ্ঠে ওঠার পর আয়তন এবং তোমার আদি আয়তনের অনুপাত। সো এটা অ্যাকচুয়ালি এটা কখন ইউজ করতে পারবো? এটা কিন্তু তুমি অনলি তখন ইউজ করতে পারবা যখন টেম্পারেচার সেম, ঠিক আছে? টেম্পারেচার ডিফারেন্ট থাকলে তখন ওই যে পিভি বাই টি এর ফর্মুলা ইউজ করা লাগবে, ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই ফর্মুলাটা ইউজ করা লাগবে। এবং হোপফুলি এটা আসবে না, কারণ এত বড়টা সম্ভব না। সো ছোটোটা হইলে এই যে 10.2 ইন্টু n-1। তবে আমি এইভাবে মনে রাখতে দিতে চাই না তোমাদের, তবে মনে রাখতে চাইলে রাখতে পারো। তো কীভাবে আসলো জিনিসটা আমরা একটু দেখি। সো বেসিক্যালি পানির নিচে যখন ছিল তখন ওর আয়তন ছিল ভি, ঠিক আছে? এখন পানির উপরে ওঠার পর যেহেতু চাপ কমে গেছে, পানির চাপটা নাই, তাহলে এখন ওর আয়তন হয়ে গেছে এন ভি, মানে এন গুণ হয়ে গেছে। কত গুণ হয়ে গেছে? এন গুণ হয়ে গেছে, বা আমি বললাম ভি প্রাইম হয়ে গেছে। ভি প্রাইম ইকুয়াল টু এন ভি, মানে এন টাইমস হয়ে গেছে। সো পানির উপরে হলো চাপ পি নট, পানির ভিতরে হলো পি নট প্লাস এইচ রো জি, কারণ কি আমার এয়ার প্রেশার প্লাস কি ওয়াটার প্রেশার। সো এক্ষেত্রে আমরা জানি কি বয়েলস ল থেকে পি নট ইন্টু এন ভি, মানে উপরে ইকুয়াল টু নিচে, তাই না? পি নট প্লাস এইচ রো জি ইন্টু কত? ভি। সো এখান থেকে তুমি ভি প্রাইম কেটে দিবা, তো এরপর এখান থেকে আমি পাবো পি নট বাই রো জি n-1, পি নট বাই রো জি n-1, পি নট বাই রো জি n-1, পি নট বাই রো জি ইন্টু n-1। এখন পি নট যদি 10⁵ হয়, পি নট যদি 10⁵ হয়, এরপর তোমার রো তো আমরা জানি 1000 পানির ঘনত্ব, আর হলো তোমার জি এর ভ্যালু 9.8, বা যদি 10ও দেওয়া দেয় তো তোমার খুশি, তাহলে এখানে 10.2 এর জায়গায় লিখবা 10, ঠিক আছে? যদি জি এর ভ্যালু 10 দেওয়া দেয় তাহলে 10.2 এর জায়গায় লিখবা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখান থেকে কিন্তু আমরা এই যে এই ফর্মুলাটা এটা ডাইরেক্ট মাইরা দিতে পারবা, নো বাডিজ গানা জাজ। তবে রিটেনে আসলে কিন্তু ডাইরেক্ট মারতে পারবা না, তখন তোমার ফর্মুলাই অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে? এইভাবে অ্যাপ্লাই করতে হবে। এখন কথা হলো, স্যাররাও অনেক চালাক, স্যাররা তোমাকে সরাসরি শর্টকাট ইউজ করতে দিতে চান না। তারা কি করবে জানো? তারা তোমাকে এখানে আয়তন বাড়ার কথা না বলে ব্যাসার্ধ বাড়ার কথা বলে দিবে, ব্যাস বাড়ার কথা বলে দিবে। সো আমরা জানি কি বলতো? আমরা জানি হলো ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে ব্যাসার্ধ অবশ্যই বাড়তেছে, তাই না? ব্যাসার্ধ কি আসলে আমাদের আয়তন হলো সমানুপাতিক আর কিউব। তাহলে যদি বলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, ব্যাসার্ধ যদি এন গুণ হয়, তাহলে আমার আয়তন কয় গুণ হবে বলো তো? এন কিউব গুণ হয়ে যাবে আয়তন কি এন কিউব গুণ হয়ে যাবে না? আরে ভাই এই দেখো এন গুণ যদি হয়ে যায় তাহলে ভি প্রাইম বাই ভি এটা হয়ে যাবে কত? আর প্রাইম কিউব ডিভাইডেড বাই আর কিউব, তাই না? তো আর প্রাইম কত হয়ে গেছে? এন গুণ হয়েছে এন আর কিউব ডিভাইডেড বাই আর কিউব। সো আর কিউব কাটা এন কিউব টাইমস হয়ে যাবে আয়তন। সো এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যাসার্ধ না বলে ব্যাসও বলতে পারে। ব্যাসের ক্ষেত্রে আরে ভাই ব্যাস কি ব্যাসার্ধের ডাবল, ব্যাস, হ্যাঁ ব্যাস তো ব্যাসার্ধের ডাবল, তাই না? তাহলে আমি ব্যাসার্ধের জায়গায় কি ব্যাস বাই 2 যদি এখানে বসাই, হ্যাঁ এখানে যদি আমি ব্যাস বাই 2 বসাই, তাও তো সেমই হয় ভাই, ব্যাসের কিউবই তো হয়, তাই না? আশা করি বুঝতে পারছো, এগুলি এটাই হয়, হোপফুলি বুঝতে পারছো। তাহলে একটা ছোট্ট একটা ম্যাথ না দিলে আমার আসলে মনটা ঠান্ডা হবে না। আমি কি হলো এটা? হ্যাঁ দেখো, মন ঠান্ডা হবে না একটা ছোট্ট ম্যাথ না দিলে। তো বললো এটা কেমন জানি একটা ফাউল টাইপের একটা ম্যাথ, তাও একটু দেখা যাও কাজে আসবে। সো বলছে যে উঠার পর তার না পৃষ্ঠতলের ক্ষেত্রফল 8 গুণ হয়েছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কয় গুণ হয়েছে? 8 গুণ হয়েছে, 8 গুণ। তাইলে তোমার গভীরতা কত? খুবই একটা বিপদে ফালাই দিলেন ভাইয়া। 10.2 ইন্টু কত? n-1। এখন n এর ভ্যালু কি 8 দিব না? আচ্ছা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে আর কত? আর ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা তো বুঝতে পারছো। আর ইজ প্রপোর্শনাল টু পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আবার ভি ইজ প্রপোর্শনাল কত? আর কিউব। তাহলে এখানে আর এর জায়গায় তুমি এস রুট এস মানে কি? s⁻², তাই না? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের হাফ অংশ। সো ভি প্রপোর্শনাল টু, এই যে আর এর জায়গায় তুমি s⁻² লেখো 3। সো বেসিক্যালি ইজ প্রপোর্শনাল টু পৃষ্ঠতলের ক্ষেত্রফলে 3/2 টাইমস। তাহলে এখানে 8 গুণ যদি হয়ে থাকে তাহলে ভলিউম অ্যাকচুয়ালি কত গুণ হয়েছে? 8⁻³ 3/2 টাইমস হয়ে গেছে ভলিউম।
আচ্ছা না, এখানে 8 গুণ না দিয়ে আমার 4 গুণ দেওয়া উচিত, তাহলে একটা মানে তোমার জন্য সহজ হয়ে যাবে। এই যে 4 গুণ, সো 4 গুণ হয়ে গেছে, তো 4, তো এখানে s টু দি পাওয়ার 3/2, তো সো আমার ভলিউম v প্রাইম বাই v হয়ে গেছে হলো তোমার 4 টু দি পাওয়ার 3/2। সো 4 এর টু দি পাওয়ার 3/2 মানে কি 4 এর হাফ, এরপর কিউব, তাহলে 4 এর হাফ করলে কত আসে? 2 আসে, 2 কিউব মানে কত? 8। সো এখানে 8 হয়ে যাবে, 10.2 ইন্টু 8 - 1। এত জাউরা হইলে আসলে কিছু করার নাই, টিচার যদি এত মানে এভাবেই তোমাকে যদি মাইর দিতে চাই তাহলে দিতে পারে, বুঝতে পারছো? মানে আমি হলে এটা দিতাম যে নে শর্টকাট খাবা, এ নাও শর্টকাট মিটার। ঠিক আছে, এখানে 70 সাথে কত আসবে? 70 প্লাস 7 ইন্টু 1/5, সো 1.5, তো 71.4, 71.4 মিটার। বুঝতে পারছো? ভালো কোয়েশ্চেন এগুলি, একটু একটু ডিফারেন্ট আর কি। পরে কোয়েশ্চেনে যাই, গড়মুক্ত পথ। সো গড়মুক্ত পথ বা মিন ফ্রি পাথ, অনেকে এটা মনে রাখে গড়মুক্ত পথ টেম্পারেচারের সমানুপাতিক, গড়মুক্ত পাথ ঘনত্বের ব্যস্তানুপাতিক, এরপর গড়মুক্ত পাথ চাপের ব্যস্তানুপাতিক, তাই না? এভাবে অনেকে মুখস্থ করে রাখে, তবে মুখস্থ করার থেকে ভালো আমরা দেখাই 1/√2 n পাই সিগমা স্কোয়ার, n পাই সিগমা স্কোয়ার। এখানে nটা কি অ্যাকচুয়ালি একক আয়তনে অনুসংখ্যা, মানে 1 মিটার কিউবে অনুসংখ্যা। তাহলে এটারে যদি আমি একটু ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে জিনিসটা কি হবে? অনুসংখ্যা যদি n হয়, আয়তন যদি v হয়, তাহলে n/v হবে, তাই না? n/v। এখন আমি যদি pv ইকুয়াল টু nrt মারি, এই যে n/na ইকুয়াল টু কত? pv/rt, এটা তো আমরা জানি। আরে ভাই, pv ইকুয়াল টু nrt জানি না, ওইখান থেকে এটা মারছি। সো n ইকুয়াল টু কত? pv/rt ইন্টু কত? na, pv/rt ইন্টু na। তাহলে আমি কিন্তু সরি, আমি এখান থেকে তাহলে n/v এর ভ্যালু যদি বের করি, এই যে ভিটারে এদিকে আনি আর n এর ওই পাশে পাঠাই দিই, p/rt ইন্টু na। সো এই যে এই জিনিসটা এখন আমি যদি এই প্রথমটায় রাইখা দেই, তাহলে 1/√2 ইন্টু pna ডিভাইডেড বাই rt ইন্টু পাই ইন্টু সিগমা স্কোয়ার। এই যে আর টিটা উপরে গেলে কি হয়ে গেল? সমানুপাতিক হয়ে গেছে। সো rt ডিভাইডেড বাই √2 pna পাই সিগমা স্কোয়ার। তাহলে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু টি, ল্যামডা ইজ ব্যস্তানুপাতিক পি, এবং ঘনত্বেরও ব্যস্তানুপাতিক। বেসিক্যালি দেখো, একক আয়তন অনুসংখ্যা অ্যাকচুয়ালি অনুর ঘনত্বই বেসিক্যালি, অনেকটা মানে সংখ্যার হিসাবে ঘনত্ব বেসিক্যালি। সো ঘনত্বেরও ব্যস্তানুপাতিক, অথবা আমি দেখায়ও দিতে পারবো ভাই। আরে ভাই, pm ইকুয়াল টু রো আর টি মাইরা দিবা, এখানেও দেখবা ঘনত্বের ব্যস্তানুপাতিক। এই যে পি ইজ প্রপোর্শনাল টু রো, তাহলে এখান থেকে আমি পি নিচে মানে কি রো নিচে, আই গেস বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। সো এটা মনে রাখতে হবে, এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এরপর আমরা একটা জিনিস এই সিগমারে কি বলি? সিগমারে বলি গড় কি? গড় ব্যাস। কিসের গড় ব্যাস? অনুর গড় ব্যাস, অনুর গড় ব্যাস। আর এন কি? একক আয়তনে অনুসংখ্যা। ঠিক আছে, এটা হলো গড়মুক্ত পথ ছিল। এরপর বলে যে রিল্যাক্সেশন টাইম মানে কি? গড় বিরাম কাল। রিল্যাক্সেশন টাইম মানে প্রত্যেকটা ধাক্কার মধ্যবর্তী পথরে আমরা বলি হলো গড়মুক্ত পথ। মানে একটা ধাক্কা খাওয়ার পর আরেকটা ধাক্কা খাওয়ার আগে ওই কি থাকে? একটু ফ্রি থাকে। একটা কণা, ধরো এখানে একটা কণা ছিল, এই কণাটা গিয়া এই যে প্রথমটার সাথে ধাক্কা খাইছে, ধাক্কা খায় দ্বিতীয়টার সাথে ধাক্কা খাওয়ার আগে ওই কি একটা নির্দিষ্ট রাস্তা ফ্রি ছিল, এই ফ্রি থাকা অংশটারই বলে গড়মুক্ত পথ। এবং এই ফ্রি টাইমে কি করে? মানুষ রেস্ট নেয়। সো মানুষ না তো অনু এই ফ্রি টাইমে কি রেস্ট পায়। সো এটারে আমরা বলি গড় বিরামকাল, বা এটারে টাও দিয়ে প্রকাশ করি। সো আমরা জানি কি এস ইকুয়াল টু ভিটি জানি, তাই না? এস ইকুয়াল টু ভিটি মেরা দাও। এস এর ভ্যালু কত? ল্যামডা, কারণ কি গড়মুক্ত পথ, এটা কি পথ বা ডিস্টেন্স, ইকুয়াল টু কত? ভি কত? একটা কণার বেগ হলো সিআরএমএস, তাই না? ইন্টু টাইম কত? টাইম হলো আমাদের এই এতক্ষণ রিল্যাক্স করে। তাহলে এই যে টাও ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই সিআরএমএস। সো এখানে গড় বিরামকাল যত কিছুর মানে ল্যামডা যত কিছুর সমানুপাতিক, এই বিরামকালও তত কিছুর সমানুপাতিক, অর্থাৎ টি টাও সমানুপাতিক টি, টাও ব্যস্তানুপাতিক 1/ρ, টাও ব্যস্তানুপাতিক 1/p, এগুলি সবই কি ওই মানে। ঠিক আছে, আই গেস তুমি এটা মনে রাখতে পারবা, এটা তেমন কঠিন কিছু ছিল না। ঠিক আছে, এরপর মাঝে মধ্যে বলে এক সেকেন্ডে ধাক্কা সংখ্যা। এক সেকেন্ডে ধাক্কা সংখ্যা কি ভাই? এক সেকেন্ডে ধাক্কা সংখ্যা কি? এক সেকেন্ডে ধাক্কা সংখ্যা হইলো 1/t, 1/টাও। 1/টাওরে আমরা বলি এক সেকেন্ডে ধাক্কা সংখ্যা, সিআরএমএস ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এক সেকেন্ডে ধাক্কা সংখ্যা, প্রতি সেকেন্ডে ধাক্কা সংখ্যা, এটা আমরা বলি প্রতি সেকেন্ডে ধাক্কা সংখ্যা। কেন এটারে ধাক্কা সংখ্যা বলি ভাই? ওই টাও সময় পরে একটা ধাক্কা খায়, তাই না? মানে টাও সময় পরে একটা ধাক্কা খায়, তাই না? তাহলে এক সেকেন্ডে কটা, মানে টাও সেকেন্ডে একটা ধাক্কা খায়, তাহলে এক সেকেন্ডে কি 1/টাওটা ধাক্কা খায়, মানে এটাই তো এক সেকেন্ডে ধাক্কা সংখ্যা 1/টাও, বা ফ্রিকোয়েন্সি অফ ধাক্কাধাক্কি।
কত ফ্রিকোয়েন্টলি ধাক্কাধাক্কি করতেছে। বেসিক্যালি এখানে কি ল্যামডার ব্যস্তানুপাতিক, 1 সেকেন্ডে ধাক্কা সংখ্যা কি ল্যামডার ব্যস্তানুপাতিক, তো ল্যামডা যেগুলি সমানুপাতিক 1/τ বা প্রতি সেকেন্ডে ধাক্কা সংখ্যা সেটা ব্যস্তানুপাতিক। এরকম ছোটোখাটো সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক তোমার মনে রাখতে হবে, তুমি পারবা মনে রাখতে ইনশাল্লাহ। একটু 10টা মিনিট একটু বৈশা চিন্তা করো, 10টা মিনিট একটু বৈশা চিন্তা করো। নেক্সট আমরা চলে যাই। এরপর আমাদের একটু জিনিস যেটা দেখা লাগে সেটা হলো রিলেটিভ হিউমিডিটি ইকুয়াল টু স্মল এফ বাই বড় এফ ইন্টু 100%। সো স্মল এফ মানে কি, যে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, টি ডিগ্রি সেলসিয়াসে তোমার উপস্থিত জলীয় বাষ্পর চাপ, বাষ্পচাপ। সো আমি পার্সোনালি না এইভাবে মনে রাখতাম না, আমি এইভাবে মনে রাখতাম ভিপি অ্যাট টি ডিগ্রি সেলসিয়াস, মানে ভেপার প্রেশার। ভেপার মানে কি জলীয় বাষ্প, প্রেশার মানে চাপ, তো ভেপার প্রেশার অ্যাট টি ডিগ্রি সেলসিয়াস এভাবে মনে রাখতাম। আর এফ বড় হাতের এফ হলো নিচে যেটা, সেটা হলো টি ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, হ্যাঁ, সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, বা আমি এটারে মনে রাখতাম এসভিপি, স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট টি ডিগ্রি সেলসিয়াস। আমি এভাবে মনে রাখতাম ভিপি অ্যাট টি ডিগ্রি সেলসিয়াস, এসভিপি অ্যাট টি ডিগ্রি সেলসিয়াস। এটা তো পারি, তবে এখানে একটা টুইস্ট আছে প্রথম ক্ষেত্রে। এই যে এই এফটার ক্ষেত্রে একটা টুইস্ট আছে, ছোট এফ। এই ছোট এফ মাঝে মধ্যে আমাকে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প দেওয়া থাকে না, তখন আমাদের বের করে নিতে হয়। এবং আমরা কি জানি, ভিপি অ্যাট টি ডিগ্রি সেলসিয়াস মানে যে কোনো তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ ইজ সম্পৃক্ত বাষ্পচাপ অ্যাট ডিউ পয়েন্ট। কি বললাম? ডিউ পয়েন্ট। এখন কথা হলো ভাই ডিউ পয়েন্ট জিনিসটা কি? ডিউ পয়েন্ট জিনিস হলো তোমার, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই ডিউ পয়েন্ট জিনিসটা কি, ডিউ পয়েন্ট জিনিস হলো আমাদের কি রে ভাই, ডিউ পয়েন্ট বাংলা ভুলে গেলাম কেন, আরে জলবিন্দু, হাই হাই, ডিউ পয়েন্ট। সো বেসিক্যালি যে কোনো তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপের সমান। এটা কি? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। সো এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। সো মাঝে মধ্যে তোমার দিবে 12 ডিগ্রি সেলসিয়াস, 13 ডিগ্রি সেলসিয়াস, তোমার বলবে 12.5 ডিগ্রি সেলসিয়াসে চাপ কত, 12.5 ডিগ্রি সেলসিয়াসে চাপ কত, এখানে চাপ কত। সো তুমি তখন কেমনে করবা? আমি পার্সোনালি সবার আগে বলবা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে কত, F13 মাইনাস F12, তাই না? এরপর বলবা আধা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে কত, হাফ ইন্টু F13 মাইনাস F12, তাই না? এরপর তাহলে কি আমার 12.5 ডিগ্রি সেলসিয়াসের চাপ কত হবে, F12 প্লাস কত, এই 0 ডিগ্রি বাড়ার জন্য যেটা সেটা। এবার এটা তো করতে পারবা, তাই না? এটা বলি লিনিয়ার রিগ্রেশন বলি এই জিনিসটারে, তো এটা করতে পারবা, আই গেস পারবা, তেমন কিছু না। তবে এই জিনিসটা একটু মনে রাখবা। আরেকটা জিনিস, ওই যে গ্লেসিয়ার ধ্রুবক থেটা ডিউ পয়েন্টের, থেটা ডিউ পয়েন্ট ইকুয়াল টু থেটা 1 মাইনাস জি ইন্টু থেটা 1 মাইনাস থেটা 2। থেটা 1 রে কি বলি? ড্রাই বাল্ব টেম্পারেচার, মানে শুষ্ক বাল্ব টেম্পারেচার। কি রে পাল্প লেক্সিকেন, বাল্ব হবে, বাল্ব বিউএলবি, শুষ্ক বাল্ব। আর থেটা 2 হলো ভেজা বাল্ব টেম্পারেচার। আর জিরে কি বলি? গ্লেসিয়ার ধ্রুবক, গ্লেসিয়ার কনস্ট্যান্ট। এটা কিসের জন্য? থেটা 1 এর জন্য, মনে রাখা লাগবে। আর থেটা ডিপি দেখে তো বুঝতেই পারতেছো, ডিসপ্লে পিকচার না, ডিউ পয়েন্ট। ওকে। এরপর তাপমাত্রা স্কেলের মধ্যে রিলেশন, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তাপমাত্রা স্কেলের পার্থক্য যেটা, সেটা দেখো সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু F মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু K মাইনাস 2733 ডিভাইডেড বাই 5। এটা মনে রাখা লাগবে, এটা তো তোমরা সবাই জানোই, এটা জানতেই হবে। তবে এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তাপমাত্রা স্কেলের পার্থক্য। সো এটা মনে রাখবা, ডেল্টা সি ডিভাইডেড বাই 5 ডেল্টা এফ ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু ডেল্টা কে ডিভাইডেড বাই 5। অর্থাৎ সেলসিয়াসে পার্থক্য করে 5 দেওয়া ভাগ করলে, ফারেনহাইটে পার্থক্য করে 9 দেওয়া ভাগ করলে, কেলভিনে পার্থক্য করে 5 দেওয়া ভাগ করলে সেটা কি হয়? সেম হয়। সো বলছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা পার্থক্য 10 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পার্থক্য কত। সো ডেল্টা সি বাই 5 ইকুয়াল টু কত, ডেল্টা এফ বাই 9। সুন্দর মতো ডেল্টা সি এর জায়গায় 10 লাগায় দাও,
এগুলি হলো ইজি এমসিকিউ। এখানে কত ডেল্টা এফ এর ভ্যালু আসে এখানে 2, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 18 ডিগ্রি ফারেনহাইট কি হয়ে যাবে ফারেনহাইট স্কেলে পার্থক্য। এরপর তোমার সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলে পার্থক্য সমান, মানে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি আর 1 কেলভিন বৃদ্ধি সেম, সেম না? 1 কেলভিন বৃদ্ধি কি সেম, মানে বৃদ্ধির ক্ষেত্রে সেম, তবে তাপমাত্রার ক্ষেত্রে 273 যোগ করা লাগে তাপমাত্রার ক্ষেত্রে, তবে বৃদ্ধি কি সেম। আশা করি বুঝতে পারছো। নেক্সট সিপি সিভি গামা, এখান থেকে তো কত যে আসে ভাই, সিপি বাই সিভি রে আমরা কি বলি গামা বলি, তাহলে সিপি ইকুয়াল টু গামা সিভি, সিপি ইকুয়াল টু আমরা কি বলতে পারি গামা সিভি। আবার মেয়ারের প্রকল্প থেকে আমরা জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কত আর, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কত আর। তাহলে এইখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেট করি, এই যে সিপি মাইনাস সিভি, সিপি এর জায়গায় গামা সিভি বসাই, গামা সিভি মাইনাস সিভি ইকুয়াল টু আর। আবার বললাম সিপির জায়গায় আমি কি বসাইছি, সিপির জায়গায় আমি গামা সিভি বসাই ফেলছি। সো এখানে হয়ে যাবে হলো সিভি, মানে সিভি কমন নাও গামা মাইনাস 1, সো গামা মাইনাস 1 ওই পাশে পাঠায় দাও, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, গত বছর এটাই আসছিল 22-এ। তাহলে সিপি ইকুয়াল টু কত গামা সিভি, তাহলে গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, এ তো পারবা তাই না। এরপর এফ জিনিসটা কি, এফ হলো 1 প্লাস সরি গামা ইকুয়াল টু আমরা বলতে পারি 1 প্লাস 2 বাই এফ, 1 প্লাস 2 বাই এফ, গামা ইকুয়াল টু আমরা কি বলি 1 প্লাস 2 বাই এফ। কোত্থেকে আসলো ভাইয়া, সিভি ইকুয়াল টু কি ছিল জানো, সিভি ইকুয়াল টু ছিল হলো এফ বাই 2 আর, সিভি ইকুয়াল টু আমাদের ছিল এফ বাই 2। সিভি কি একক আয়তনে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, আর সিপি কত স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, আর এখানে সিপি ইকুয়াল টু কত হয়ে যাবে, ওই যে এফ বাই 2 মানে সিভি প্লাস আর, আই ভাই সিপি মানে সিভি ইকুয়াল টু আর না, তো সিভি ইকুয়াল টু এফ বাই 2 আর, তাহলে সিপি ইকুয়াল টু কত এফ বাই 2 আর প্লাস কত আর, মানে সিভি প্লাস কত আর। এই কয়েকটা জিনিস গামা 1 প্লাস 2 বাই এফ, বুঝতে পারছো। এগুলি মানে এগুলি এমনি মনে রাখতে হবে। তো একটা স্মল কোয়েশ্চেন যদি আমি তোমাকে দেই, সেটা হলো তোমাকে বলে দিছে সিভি বাই সিপি, এটার ভ্যালু বলে দিছে ওয়াই, তাহলে তোমারে বলছে গামার ভ্যালু কত, গামার ভ্যালু না 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 এটা না, সরি গামা না, তোমারে বলছে এফ এর ভ্যালু কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ। আই গেস তুমি পারবা। দেখো আমি ইজি করে দিই, দেখো আমি এইটা জানি যে গামা ইকুয়াল টু 1 প্লাস 2 বাই এফ, গামা ইকুয়াল টু 1 প্লাস 2 বাই এফ। আবার আমি এটাও জানি যে সিপি বাই সিভির ভ্যালু হইলো গামা, তাহলে এখানে সিভি বাই সিপির ভ্যালু ওয়াই দিয়ে রাখছে, তো এখানে সিভি বাই সিপির ভ্যালু ওয়াই দিয়ে রাখছে না তোমাকে, তাহলে তোমার বুঝতে হবে যে সিভি বাই সিপি এর ভ্যালু দিয়ে রাখছে ওয়াই। তাহলে আমি এটারে যদি উল্টাই, সিপি বাই সিভির ভ্যালু 1 বাই ওয়াই, এই 1 বাই ওয়াই রে আমি কি বলতে পারবো গামা বলতে পারবো। সো গামা ইকুয়াল টু 1 বাই ওয়াই, সো গামার জায়গায় 1 বাই ওয়াই বসাইলা ইকুয়াল টু 1 প্লাস 2 বাই এফ বসাইলা, আমার লাগবে এফ এর ভ্যালু, তাহলে আমি এখানে 1 ওই পাশে পাঠাই দিই, ওই যে 1 বাই ওয়াই মাইনাস 1 কত হয়, জাস্ট কি 1 প্লাস এক্স বাই ওয়াই, 1 প্লাস এক্স বাই ওয়াই এর মতো করে দিবা, 1 মাইনাস ওয়াই বাই ওয়াই, 1 মাইনাস ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু 2 বাই এফ, তো 2 এই পাশে নাও, পুরো জিনিসটা এই পাশে নাও, এফ ইকুয়াল টু 2 ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই। এরকম ছোটোখাটো রূপান্তর দিতেই পারে। এটা ভালো কোয়েশ্চেন ছিল, আশা করি বুঝতে পেরেছো। ওকে। এরপর একক আয়তনে সঞ্চিত শক্তি। সো আমি সারা জীবন এটাই মনে রাখতাম যে ম্যাক্সওয়েলের সমবিভাজন নীতি, ঠিক আছে, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি আমাদের কি বলে যে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায়, প্রত্যেকটা অণুর প্রত্যেক স্বাধীনতার মাত্রায়, এভরি অণু, তো বেসিক্যালি এক অণু 1 স্বাধীনতার মাত্রা, বা আমি বলতে পারি ডিগ্রি অফ ফ্রিডম, হ্যাঁ আমি ইংলিশে লিখলাম, ডিগ্রি অফ ফ্রিডমে আমার শক্তি কত হয়, হাফ কেটি হয়, তাই না। তাহলে একটা অণুর টোটাল স্বাধীনতা মাত্রা যদি এফ হয়, তাহলে টোটাল মানে একটা অণুর শক্তি কত, এফ বাই 2 কেটি, একটা অণুর শক্তি কত, এফ বাই 2 কেটি, বুঝতে পারতেছো, একটা অণুর শক্তি। তাহলে এক মোল অণু মানে কত, এক মোল অণু মানে কত, এন এ সংখ্যক অণু, তাহলে এফ বাই 2 কেটি সাথে এন এ গুণ করে দিব। এবং আমরা জানি কি, আমরা এটা জানি যে কে রে আমরা বলি বোলজম্যান ধ্রুবক, তাই না, কে রে আমরা বোলজম্যান ধ্রুবক বলি, সেটা হলো আর ডিভাইডেড বাই এন এ। বেসিক্যালি একটা অণুর জন্য গ্যাসের সূত্র, মানে একটা অণুর জন্য গ্যাস ধ্রুবকরে আমরা বলি হলো বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে, একটা অণুর জন্য গ্যাস ধ্রুবকরে আমরা কি বলি, বোলজম্যান কনস্ট্যান্ট। সো এখানে আমি কেবি ইন্টু এন এ, এটারে আমি কি বলতে পারি আর, এফ বাই 2 আর টি, এটা হলো এক মোলের, তাহলে এন মোলের জন্য কত, এন মোলের জন্য হলো এফ বাই 2 এন আর টি। সো এইভাবে কিন্তু আমাদের জিনিসটা আসে, এইভাবে আমাদের কি আসে, জিনিসটা আসে। সো একক আয়তনে সঞ্চিত শক্তি, বেসিক্যালি এটা হলো টোটাল শক্তি, একটা সিস্টেমের টোটাল শক্তি, একটা সিস্টেমে ধরো এন মোল গ্যাস আছে, এন মোল গ্যাসের টোটাল শক্তি কি আমার এফ বাই 2 এনআরটি হবে। সো টোটাল শক্তি হয়ে গেল এফ বাই 2 এনআরটি। এখন এনআরটি মানে কি, আমরা জানি গ্যাসের সূত্র থেকে পিভি জানি, কারণ কি পিভি ইকুয়াল টু এনআরটি, সো ইউ ইকুয়াল টু এফ বাই 2 পিভি। সো এই এফ বাই 2 পিভি, তো এফ এর ভ্যালু না 3 ধরা হয়, এফ এর ভ্যালু কি ধরা হয়, 3 ধরা হয়, ইউজুয়ালি এফ এর ভ্যালু 3 ধরা হয়, কিসের জন্য, একাণবিক গ্যাসের জন্য,
সো ইউ বাই ভি ইকুয়াল টু কত, F/2P, F/2P। তাহলে এই যে শক্তি ঘনত্ব, এটারে কি বলি, শক্তি ঘনত্ব। সো আমার আরে ভাই একক আয়তনে সঞ্চিত শক্তি, তাহলে মোট শক্তি ডিভাইডেড বাই আয়তন, এটাই তো একক আয়তনে সঞ্চিত শক্তি, তাই না? তাহলে আমি এখান থেকে কিন্তু বলতে পারি চাপ ইজ 2/F টাইমস অফ ইউ বাই ভি, 2/F টাইমস অফ ইউ বাই ভি। এবং বইয়ে যেটা আছে আমাদের, বইয়ে হলে এফ এর ভ্যালু 3 দেওয়া আছে, কারণ কি এটা তোমার ফার্স্ট পেপারে এফ এর মান 3। এবার আমি মনে রাখতাম যে ফার্স্ট পেপারে কোশ্চেন দেখলে এফ এর ভ্যালু 3 বসায় দিব। সো এই যে চাপ হইলো 2/3 গুণ, হ্যাঁ শক্তি ঘনত্বের 2/3 গুণ, চাপ কত, শক্তি ঘনত্বের 2/3 গুণ। তবে ঢাবিতে তোমারে চাইলে কিন্তু একটু কনফিউজ করতেই পারে, তোমারে বললো একটি দিয়ানবিক গ্যাসের জন্য চাপ কি একক আয়তনে সঞ্চিত শক্তির কত গুণ, এই যে এটা বললো একটি দিয়ানবিক, একটি এভাবে বললো কার্বন ডাই অক্সাইডের জন্য, হ্যাঁ একক আয়তনে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি, শক্তি চাপের কত গুণ। সো এখানে বলতে হবে ইউ ইকুয়াল টু কত, F/2 nRT, এখান থেকে আমরা বলবো F/2 PV, nRT রে আমি PV বলতে পারি, তো U বাই V ইকুয়াল টু কত, F/2 P। সো আমাদের কিন্তু মনে রাখতে হবে যে চাপের কত গুণ, এখানে F এর ভ্যালু 5 কার্বন ডাই অক্সাইডের জন্য, তোমার কনফিউজ করার জন্য এটা দিবে, বুঝছো, মানে 5/2 টাইমস, অ্যান্সার হবে 5/2 টাইমস। অপশনে কিন্তু সবই দেখবা, অ্যান্সার হবে 5/2 টাইমস। যদি স্যার চায় তোমাকে একটু প্যারা দিতে, তোমার একটু ভুল করাইতে, সে কিন্তু চাইলেই করাই দিতে পারে। আবারও বললাম, স্যার যদি চায় তুমি ভুল করো, সে তোমারে সেটা যেমনি হোক করায় ছাড়বে। এই যে ইউজুয়ালি 3/2 অ্যান্সার হয়, ঠিক আছে, ইউজুয়ালি কত হয়, 3/2 অ্যান্সার হয়। কিন্তু যদি স্পেসিফিকলি গ্যাসের কথা বলে, কোনো গ্যাসের কথা যদি না বলে, ধরো কিছুই বললো না, বললো একক আয়তনে সঞ্চিত শক্তি চাপের কত গুণ, তখন 3/2 দিতে পারবা। কিন্তু যদি স্পেসিফিকলি কোনো গ্যাস বলে দেয়, সেক্ষেত্রে তুমি 5/2 দেওয়া লাগবে, ঠিক আছে, তখন কিন্তু 5/2 দেওয়া লাগবে, কারণ তখন F/2 এনআরটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। মানে তখন সেকেন্ড পেপার থেকে কোশ্চেন দিছে, আমি এইভাবে মনে রাখতাম বেসিক্যালি। সো যাকে থার্মোডাইনামিক্স, আমাদের সম্ভাব্য বেগ কী ছিল বলো তো, সম্ভাব্য বেগ ছিল মোস্ট প্রবেবল ভেলোসিটি, এটা ছিল হলো স্কোয়ার রুট অফ 2RT, স্কোয়ার রুট অফ 2RT বাই এম। আর সিআরএমএস বা বর্গমূল গড় বর্গবেগ ছিল স্কোয়ার রুট অফ 3RT বাই এম। সো এখান থেকে কিন্তু ইজিলি কোশ্চেন দিবে, এম এর ইউনিট কিন্তু কেজিতে নিতে হবে, কেজি পার মোল ইউনিটে নিতে হবে, মানে গ্রামে থাকলে ওটা কেজিতে নিতে হবে। এছাড়াও আমরা RT বাই এম রে আমরা বলতে পারি 3P/ρ, P/ρ। সো এখান থেকে আমি কিন্তু 3P/ρ বলতে পারি, আবার এখান থেকে আমি বলতে পারি 2P/ρ, ঠিক আছে। এটা হলো সর্বোচ্চ সম্ভাব্য বেগ 2P/ρ। আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপর কার্নোট ইঞ্জিন আর রেফ্রিজারেটরের কথা যদি বলি, এটা অ্যাকচুয়ালি দেখানোর কথা না, এটা হলো আমাদের ইয়ার মধ্যে পড়ে, কনসেপ্টের মধ্যে পড়ে, তাও একটু যদি না দেখাই আমার কেমন জানি লাগে। সো দিস ইজ দ্য ইঞ্জিন, ঠিক আছে। ইঞ্জিন কি করে, তোমার T1 তাপমাত্রা বা উচ্চ তাপাধার বা হটের থেকে ওই কী করে, কোল্ডে কী করে, ইঞ্জিন হিট ট্রান্সফার করে, মানে হাই টেম্পারেচার রিজার্ভয়ার থেকে ওই কী করে Q1 পরিমাণ হিট নেয়, সেটা কি করে ঠান্ডা জায়গায় দিয়ে দেয়, এবং মাঝখানে ওই মিডলম্যান হিসেবে কাজ করতেছে। সো ইঞ্জিন কি করে, কিছু পরিমাণ কাজ বাইরে দিয়ে দেয়। এখান থেকে আমরা জানি যে Q1 ইকুয়াল টু কত, W প্লাস Q2, তাই না? তাহলে ওয়ার্ক ডান কত, Q1 মাইনাস Q2। এবং আমরা জানি কি ইটা বা আমাদের কর্মদক্ষতা কি হয়, আউটপুট বাই ইনপুট। আউটপুট কি, আমাদের কৃতকাজটা, আর ইনপুট কি, ইনপুট হলো আমরা যেটা নিয়েছিলাম, তাই না, আমি যতটুকু হিট দিছি ওই যতটুকু কাজ করছে। সো ডিভাইডেড বাই Q1, সো এখান থেকে 1 মাইনাস Q2 বাই Q1 পাই। তবে কার্নোট ইঞ্জিনের জন্য যেটা পাই, কার্নোটস ইঞ্জিনের জন্য যেটা পাই, সেটা হলো ইটার ভ্যালু হয়ে যায় 1 মাইনাস T2 বাই T1। বেসিক্যালি কার্নোট ইঞ্জিনের জন্য বা রিভার্সিবল ইঞ্জিনের জন্য বা কি বলে উভমুখী ইঞ্জিনের জন্য বা মানে সর্বোচ্চ এফিশিয়েন্ট ইঞ্জিনের জন্য যেটা হয়, সেটা হলো Q1 বাই T1 ইজ ইকুয়াল টু Q2 বাই T2, মানে ওই যে Q1 বাই Q2 T1 বাই T2 হয় বেসিক্যালি। এটা আমরা সবাই জানি, এটা মনে রাখতে হবে, ছোটোখাটো জিনিস এগুলি, দ্যাটস নাথিং, বেসিক্যালি দ্যাটস নাথিং, ঠিক আছে। এখান থেকে তোমার বলতে Q1 দেওয়া থাকতে পারে, W দেওয়া থাকতে পারে, Q2 চাইতে পারে, অনেক কিছু চাইতে পারে বেসিক্যালি। সো এটা হলো ইটার ভ্যালু ছিল, এটা আমরা জানি। পরে আরেকটা ছিল, সেটা হলো রেফ্রিজারেটর কি করে, উল্টা কাজটা করে। ফ্রিজ কি করে, উল্টা কাজটা করে, ওই ঠান্ডা থেকে কি করে, ঠান্ডা নেয়। এই দেখো, এটা হলো আমাদের হট, মানে আমাদের পরিবেশ বেসিক্যালি, আর কোল্ড ফ্রিজের ভিতরে যেটা আছে। তো ফ্রিজ কি করে ঠান্ডা জায়গা থেকে হিট নেয়, মানে T2 যেই তাপমাত্রা, T2 কি ছিল, কোল্ড,
এখানে বইলা দিতেছি T1 গ্রেটার দেন T2। কোল্ডের থেকে কি করে Q2 পরিমাণ হিট নেয়, হিট নিয়ে সেটা হটের মধ্যে কনভার্ট করে, হটে ট্রান্সফার করে দেয়। এখন আমরা কি জানি, আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে যেটা জানি যে কখনো ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে তাপ নেওয়া সম্ভব না যদি না বাইরে থেকে কৃতকাজ করা হয়। অর্থাৎ বাইরে থেকে মানে স্বতঃস্ফূর্ত না এই প্রক্রিয়াটা, এই কারণে আমার বাইরে থেকে কি করা লাগতেছে, কাজ করা লাগতেছে, বাইরে থেকে কি করা লাগতেছে, কাজ করা লাগতেছে। এটাই কি আমাদের ইলেকট্রিক্যাল ওয়ার্ক, যেটা এটা আমরা মানে কারেন্ট থেকে যেটা পাই, ঠিক আছে, ইলেকট্রিক্যাল। এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ওয়ার্ক না, বেসিক্যালি এটা ওই কম্প্রেসর ভংচং কি কাজ করে পড়ি নাই ভাই, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছিল। এখনো পরীক্ষা যেহেতু পিছায় গেছে এর জন্য আমিও পড়ি নাই আর। সো বাদ, এগুলো এত কথা বলবো না, মানে বাইরে থেকে কাজ করতে হয় সোজা কথা, ঠিক আছে। সো এখানেও Q1 ইকুয়াল টু W প্লাস Q2 হয়ে যাবে, এখানে W এর ভ্যালু হয়ে যাবে Q1 মাইনাস Q2। সো এখন যদি বলে রেফ্রিজারেটরের KOP বা কৃতকার্য সহগ, এটা হয়ে যাবে, এটারে COPও বলি আবার কেও বলি। কৃতকার্য সহগ হয়ে যাবে আউটপুট বাই ইনপুট। আউটপুট কি অ্যাকচুয়ালি, আউটপুট এখানে হবে কি, ওই কত ভালো ঠান্ডা করতে পারতেছে তোমার আপেলটারে। সো এখানে Q2 হবে হলো আউটপুট, আর ইনপুট হবে কি, যেটা আমার কাজ করা লাগতেছে, আমার কষ্ট করে কারেন্ট দেওয়া লাগতেছে না, সেই কারেন্টটা ডাব্লিউটা। সো এখানে Q2 ডিভাইডেড বাই ডাব্লিউ জায়গায় লিখবো Q1 মাইনাস Q2। এটা একটু মনে রাখা লাগবে। এবং আমরা জানি যে এটা যদি কার্নোট ইঞ্জিন হইতো তাহলে Q1 বাই Q2 ইকুয়াল টু T1 বাই T2 হইতো। সো এখানে কিন্তু সমানুপাতিক সম্পর্ক যেহেতু, তাহলে আমি T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2 ডাইরেক্ট মাইরা দিতে পারবো বেসিক্যালি। কিউ এর জায়গায় টি বসাই দিলেও কোনো সমস্যা হবে না। ওকে, কিউ এর জায়গায় টি বসাই দিলেও কি হবে না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এটা মনে রাখতে হবে। তবে এরকম কোয়েশ্চেন দিবে না তোমাকে। এখন একটা গুড কোয়েশ্চেন দিই, একটা গুড কোয়েশ্চেন দিই যে একটা কার্নোট ইঞ্জিনকে যদি আমি রেফ্রিজারেটর হিসেবে ব্যবহার করি, তখন এই কার্নোট ইঞ্জিনের দক্ষতা দেওয়া আছে, তোমারে বলছে কে এর ভ্যালু কত, তো আমরা জানি কি কে ইকুয়াল টু Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2, বা আমরা বলতে পারি T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। কিন্তু কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে কি, এটা হলো 1 মাইনাস T2 বাই T1, 1 মাইনাস T2 বাই T1। সো এখান থেকে আমি যদি একটা কাজ করি, T2 বাই T1 এ ভ্যালু পাওয়া যায় 1 মাইনাস ইটা, T2 বাই T1 এ ভ্যালু পাওয়া যায় কত, 1 মাইনাস ইটা। সো T2 এর T1 দিয়ে যদি এখন এটার ভাগ করি, T2 বাই T1, আর এখানে হয়ে গেল 1 মাইনাস T2 বাই T1। সো এখান থেকে সুন্দর মতো T2 বাই T1 1 মাইনাস ইটা, এরপর এখানে আমি এখানে আবার ইটা হয়ে যাবে। সো জিনিসটা আমরা পাই হলো 1 বাই ইটা মাইনাস 1 বাই ইটা মাইনাস 1। সো কে ইকুয়াল টু কত, 1 বাই ইটা মাইনাস 1। এই রিলেশনটা তুমি চাইলে মনে রাখতে পারো, কে ইকুয়াল টু কত, 1 বাই ইটা মাইনাস 1। এটা একটা ভালো কোয়েশ্চেন, ইট মেই কাম। সো দাঁড়াও এক সেকেন্ড, ক্যালকুলেশনটা ঠিক চেক করি। 1 মাইনাস T2 বাই T1, সো এখান থেকে আমি T2 বাই T1 1 মাইনাস ইটা। সো এখান থেকে আমি T1 দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে এখানে T2 বাই T1 1 মাইনাস T2 বাই T1। সো 1 মাইনাস T2 বাই T1 এর ভ্যালু হলো আবার ইটা, 1 মাইনাস ইটা বাই ইটা 1 বাই ইটা মাইনাস 1। ইয়েস, সো এটা কিন্তু চাইলে তুমি মনে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাসের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।